গত পর্বে আমরা যে দেখেছি সেখান থেকেই আজকের পার্ট শুরু হবে। যারা আগের পর্ব দেখেননি তারা কমেন্ট বক্স থেকে দেখে নিতে পারেন, আমি লিংক অ্যাড করে দিয়েছি। তো এই পর্বের শুরুতে মগজু বলে, রাজা চলুন, আপনাকে বিশ্রাম করতে হবে। ইয়ন বলে, রাজা সাহেব আমাদেরকে বলে যান কোথায় যাব। লিহন বলে, কেন, ভয় করছে নাকি? ইয়ন বলে, হ্যাঁ, ভয় করবে না কেন? আমার কাছে এসব খুব অদ্ভুত লাগছে, আগে কখনো দেখেছি নাকি। লিহন তখন ইয়নের মুখে কাপড় দিয়ে দেয় আর বলে, এখন ভয় করবে না তাই না? ইয়ন বিরক্ত হয় বলে, হ্যাঁ, করবে না। যখন কিছু দেখবই না তখন ভয় করবে কেন? সত্যি রাজা সাহেব, আপনার বুদ্ধির জবাব হয় না। লিহন বলে, আমি তোমার জন্য একটা ভালো জায়গা তৈরি করেছি, আমি নিশ্চিত তোমার খুব ভালো লাগবে। ইয়ন মনে মনে বলে, তাহলে তো আমিও নিশ্চিত খুব জঘন্য জায়গা হবে। এখন শুধু দেখার পালা কতটুকু জঘন্য হয়। এবার লিহনের ক্ষত জায়গাটা পরিষ্কার করা হয়। মগজু চিকিৎসককে জিজ্ঞেস করে, এখন মহারাজা ঠিক আছেন তো? চিকিৎসক বলে, হ্যাঁ, কারণ মহারাজার ক্ষত জায়গায় রক্ত বন্ধ করার জন্য কেউ হয়তো বা খুব ভালো ঔষধ লাগিয়ে দিয়েছিল, যার জন্য রাজার কিছু হয়নি, না হলে ওনার প্রাণ সংশয় ছিল। লিহনের মনে পড়ে তাকে এই ওষুধটা তো ইয়নই লাগিয়ে দিয়েছিল আর বলেছিল, কি অদ্ভুত লোক তুমি, দেখতে পাচ্ছ না আমি তোমার জান বাঁচিয়েছি রক্ত বন্ধ করে। বর্তমানে এইসব ভেবে লিহন হাসছিল। মগজু বলে, তো আপনাকে কে এই ওষুধ লাগিয়ে দিয়েছিল? লিহন বলে, সেই ভূতনিটা। মগজু বলে, তাহলে সে আপনার প্রাণ বাঁচিয়েছে বলেই এখানে এসেছে, সে কোনো অন্যায় করেনি? লিহন বলে, হ্যাঁ, প্রাণ তো বাঁচিয়েছে, আর তাকে যদি কেউ সবচেয়ে বেশি মারতে চায় তাহলেও সেটা আমিই। এবার দেখার পালা কিভাবে মারবো। মগজু বলে, তো আপনি বলেছেন তার জন্য আপনি খুব ভালো জায়গা ঠিক করেছেন, এখন সেটা কি? আপনি আবার তাকে নিজের স্ত্রী বানাতে চাইছেন না তো? লিহন বলে, কেন, তোমার কি জ্বলছে তাতে? মগজু বলে, কখনোই না, আপনি আমাকে বলুন তাকে কোথায় রাখছেন। লিহন বলে, চিন্তা করো না, তাকে আমি খুব বেশি ভালো জায়গায় রাখছি। এবার দেখা যায় ইয়ন পাগলের মতন হাসছে, কারণ পাখিকে খাঁচায় রাখা হয় যেমন, তেমনই ইয়নকে রাখা হয়েছে। ইয়ন সঙ্গে হতাশায় হেসে বলে, আমি এটা তো জানতাম যে 5 স্টার হোটেলে সে আমাকে দিবে না, কিন্তু তাই বলে এত জঘন্য হবে আশা করিনি। এই বদমাশ লোক তো আমার আশারও বাইরে, আমার চিন্তা করারও বাইরে গিয়ে বদমাশি করছে। আমি জাস্ট এই লোকটাকে আর সহ্য করতে পারছি না, কবে আমি নিজেই তার প্রাণ নিয়ে নিব। সোহং বলে, যাই হোক, অন্তত আমরা বেঁচে তো আছি, আর কি চাই, আমার মতে এটাই যথেষ্ট। ইয়ন হেসে বলে, হ্যাঁ ঠিকই বলেছ, বাঁচিয়ে রেখেছে এটাই মেহেরবানি করেছে, আমি বেঁচে থাকাও আশা করি না আর। এইসব বলে ইয়ন অতি দুঃখে হাসতে থাকে। বেচারের অবস্থা দেখার মতন ছিল। যাই হোক, আগে গিয়ে আরোই সিরিয়াস অবস্থা তার হতে চলেছে, যা তার সত্যি চিন্তার বাইরে হবে। এদিকে মগজু উঠে পড়ে লাগে ইয়নের ব্যাপারে জানার জন্য। সে জানতে চাইছিল রাজার নজর কিভাবে ইয়নের উপর পড়লো আর সে কোথায় থেকে এসেছে। তো মগজু ডেকে আনে জিংকে আর তাকে খুব হুমকি দামকি দিয়ে নিজের কাজ করানোর চেষ্টা করছিল। আর জিংয়ের কাছে মগজুর এইরকম আদেশ দেওয়ার কাহিনীটা একদম ভালো লাগে না। তাই সে তার বাবাকে বলে, আমি চাই মগজুকে বদলে তার জায়গায় সেই ডাইনি ভূত মানে ইয়নকে আনতে, আর আমি নিশ্চিত রাজা তার প্রেমে পড়েই যাবে। তার বাবা বলে, পাগল হয়েছিস, জানিস না রানী ছাড়া রাজার হৃদয়ে কারোর জন্য জায়গা হবে না? জিং বলে, আমি সব জানি, আর জেনে শুনেই আমার চাল দিচ্ছি, দেখে নিও খুব জলদি রাজার মনে কার জন্য কত জায়গা হয়, এটা আমার ওয়াদা রইল। তো রাতে হঠাৎ করে গঙ্গিল নামের একটা ছেলে মুখোশ পরে ইয়ন এবং সোংকে মুক্ত করে আর বলে, আমার সাথে চলো, আমি পালাতে হেল্প করব। ইয়ন কত খুশি হয় যে অবশেষে কেউ তো এসেছে তাকে হেল্প করতে। তো বাইরে আসার পর দেখে কিছু লোক মুখোশ পরে ডান্স করছে আর আশেপাশে অনেক আতশবাজি ফুটছে। ইয়ন বলে, এইসব কি, আমাদেরকে পালানোর কথা বলে কোথায় নিয়ে আসলো? তখন ইয়ন সেই লোকটাকে বলে, আমাদের না মুক্ত করবে বললে, কি হলো তাতে? তখন ইয়ন মাস্ক খোলে আর বলে, কেন মুক্ত করব? এই আয়োজন মজা লাগেনি? ইয়ন বলে, কি, তুমি এসব করেছো? তোমার সমস্যা কি আমার খুশির সাথে? আর এই ছেলেটা আমাদেরকে এইভাবে ধোঁকা দিল, আমি ভাবতেও পারছি না। গঙ্গিলকে দেখে সং ফিদা হয়ে যায় আর বলে, এইরকম সুন্দর ছেলে ধোঁকা দিলে আমি 1000বার ধোঁকা সহ্য করে নিব। ইয়ন বলে, সং হুশে আসো, সে একটা ধোঁকাবাজ, আমাদের আবেগ নিয়ে খেলেছে রাজার সাথে হাত মিলিয়ে। তারপর ইয়ন রাজাকে বলে, আর তুমি রাজা বলে যা খুশি তাই করবে, এটা কোন ধরনের মজা ছিল? বারবার তুমি মানুষের আশা কিভাবে ভাঙতে পারো? আর এইসব করে তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ। লিহন বলে, এটা একটা খেলা, কেন তোমার পছন্দ হয়নি বুঝি? ইয়ন বলে, হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু তোমার জন্য এসব খেলা হলেও আমাদের সাথে এইসব ধোঁকা হয়েছে। লিহন বলে, তুমি যদি আবারও পালাতে তাহলে আমি তোমার সামনে আর হাসি মুখে আসতাম না।
সোজা উপরে পাঠিয়ে দিতাম। ইয়ন বলে, কিন্তু আপনিই তো এবার আমাদের বোকা বানিয়েছেন, না হলে কি পালাতাম? লিহন বলে, হ্যাঁ, তোমার কাছে সব প্রশ্নেরই উত্তর থাকে, একেবারে যেন মুখস্থ করে রাখো আর বুঝে যাও আমি কি বলবো না বলবো। আমার মনে হচ্ছে তুমি আর বাঁচতেই চাও না, তো লোহা গরম করে আনা হচ্ছে, একটু অপেক্ষা করো। ইয়ন ভয় পেয়ে বলে, মানে? দেখুন, আপনি তো বললেন না এইসব খেলা, তাহলে খেলার মধ্যে সিরিয়াসনেস কেন? মানে খেলার মধ্যে এত সত্যি সত্যি কাজ কেন করবেন? সং ইয়নকে বলে, আমি বলেছিলাম রাগ কমিয়ে কথা বলো, এখন কি হবে আমাদের? ইয়ন বলে, আরে আমার কম বেশি করাতে এই বদমাইশের উপর কিছু পরিবর্তন আনবে না, সে এমনই থাকবে হৃদয়হীন রাজা। লিহন সংকে বেঁধে শাস্তি দিতে বলে। ইয়ন এবার কোনো উপায় না পেয়ে রাজার সামনে মাথা নত করা বলে, মহারাজা দয়া করে তাকে ছেড়ে দিন, তার কোনো দোষ নেই, আমি আর এইভাবে কথা বলবো না। লিহন বলে, কেন বলবে না? একটু আগে তো খুব বড় বড় কথা অহংকারের সাথে বলছিলে, নিজের মনে তো জলদি বদলে গেল। ইয়ন বলে, আমাকে মাফ করে দিন, আমি এসব আর করব না, আর আমি কথা দিচ্ছি আমি এখান থেকে পালানোরও চেষ্টা করব না। হিয়ন হেসে বলে, এই তো এসেছে আসল জায়গায়, আমিও এটাই চাই, আমি এত সহজে তোমার বিদায় করতে চাইছি না, তো ছেড়ে দিচ্ছি তোমার সাথীকে। ইয়ন বলে, আমাদেরকে আবারও জেলে পাঠিয়ে দিন রাজা। হিয়ন বলে, পাগল হয়েছো? এখন আমার অনেক খিদে পেয়েছে, তাই যাও আমার জন্য কিছু রান্না করে আনো। ইয়ন মনে মনে ভাবে, আমার বিশ্বাস হচ্ছে না, এই লোক এখনো আমার হাতে রান্না খেতে চাইছে, কি বলবো একে আমি। হিয়ন বলে, যাও তাড়াতাড়ি করে আনো। হিয়ন বলে, ঠিক আছে আনছি, তবে আমার সাথে সং থাকবে, আমি একা এত কিছু করতে পারবো না। হিয়ন বলে, ঠিক আছে, তবে এমন কিছু করবে যেন গত রান্নার থেকে সম্পূর্ণ আলাদা হয়। হিয়ন বলে, আপনিই বলে দিন কি খাবেন, আমি তাই বানিয়ে দিব। হিয়ন বলে, আমি কি খেতে চাইবো তা তুমি বের করো, আর যদি তার স্বাদ আমার পছন্দ না হয় তাহলে মনে করো সেই মুহূর্তে তোমার শেষ দিন হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যাই রান্না করবে নিজের মন প্রাণ দিয়ে করবে, যাও যাও সময় নষ্ট করো না, রান্না শুরু করো। সব আড়ালে থেকে মগজু দেখে বেশ রেগে চলে যায়। ইয়ন রান্নাঘরে যেতে যেতে সঙ্গে কান্না করে বলছিল, যাই হয়ে যাক না কেন আমাকে বেঁচে ফিরতেই হবে আমার বাবার কাছে, আমি আমার বাবাকে খুব মিস করছি। সং বলে, অবশ্যই যাবে, কেঁদো না, শক্ত হয়ে কাজ করতে হবে আমাদের, আর আমাদেরকে বেঁচে থাকতেই হবে। ইয়ন বলে, হ্যাঁ আমি পারবো। তাও ইয়ন কান্না থামাতে পারছিল না, আর বলছিল, আমার সত্যি ভাগ্য খারাপ, না হলে এখানে কেন আসলাম। সং জড়িয়ে ইয়নকে সান্ত্বনা দেয়। তারপর ইয়ন বলে, আমি একটা খাবারের প্রতিযোগিতাতে প্রথম হয়েছি, তাই যত কঠিন প্রতিযোগিতা হয় আমি তত ভালো করি, আশা করছি এতেও ভালোই করব। সং বলে, তাহলে তো কথাই নেই, তুমি ভালো করবেই। এবার রান্নাঘরে মহিলা রাঁধুনি দেখে খুব আপত্তি ছিল বাকি বাবুর্চিদের, কিন্তু রাজার আদেশ বলে তারা কিছুই বেশি বলতে পারে না। তো রান্না শুরু করার আগে ইয়ন দেখে সেখানে হরিণের মাংস আছে, আর ইয়ন সংকে হেসে বলে, জানো আমার স্পেশালিটি হচ্ছে হরিণের স্টেক রান্না করা। সং আগামাতে কিছুই বোঝে না, কিন্তু তাকে সব কাজে হেল্প করে, আর খুব সুন্দর করে ইয়ন সম্পূর্ণ রান্নাটা করে। এদিকে এই ব্যাপারে রাজমাতাকে জানানো হয়। রাজমাতা এটা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ হরিণের মাংস রাজার ছিল খুব অপছন্দ। এটা অপছন্দ হওয়ার একটাই কারণ সেই হরিণের মাংসটা রাজার বাবার পছন্দ ছিল, আর যেহেতু রাজা তার বাবাকে অপছন্দ করে তাই সে হরিণকেও অপছন্দই করে। তাই এতগুলো বছর পর রাজা হরিণের মাংস খাবেন এটা শুনে রাজমাতা বেশ শক্ত হয়ে যান। এই ব্যাপারটা মগজুও জানতে পারে, আর মগজু জানার পর বলে, রাজা তো খাবার নিয়ে খুব বেশি খুঁতখুঁতে স্বভাবের, সেই জায়গায় তার রান্না পছন্দ হয়েছে। এবার মেয়েটার রান্না শেষ হলে যত পারো তত ভুল বের করার চেষ্টা করো, আমিও দেখতে চাই সে কত ভালো রান্না করে। তো রাজার সামনে খাবার নিয়ে আসে ইয়ন। ইয়ন এসে দেখে রাজা তো বসে আছে তার খাবারের পথ চেয়ে। তো খাবার দিয়ে ইয়ন সবগুলো খাবারের ডিটেলস বলে। ইয়ন বলে, আগে এই ধরনের খাবার পরিবেশনও দেখিনি, কি যে করছে এই মেয়েটা, এবার দেখি আজ খাবারের স্বাদ কেমন হয়। তো ইয়ন পরে খাবার মিশিয়ে বলে, এইভাবে মিশিয়ে খেলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়। ইয়ন প্রথমে তার সেবায় নিয়োজিত একজনকে বলে খেতে, সে যখন খাবার খায় তখন সে কথাই বলতে ভুলে যায়। এবার ইয়ন প্রথম চামচ মুখে দেয়, মানে মনে করে সে সুজা তার রাজ্যের মহল থেকে গিয়ে পড়ে অন্য একটা দুনিয়ায়। তার আশেপাশে বাতাস, আর যেহেতু হরিণের মাংস তাই সে হরিণ দেখে, আর তার সে কি হাসি, যাকে বলে তৃপ্তির হাসি। হিয়ন বলে, এই খাবারের স্বাদ আমি কিভাবে বলবো, আমি অনেক বছর আগে এইরকম মাংস খেয়েছি, কিন্তু এটা কি স্বাদ ছিল, আমার মন আত্মা সব তৃপ্তি হয়ে গিয়েছে, কিছু বলারই ভাষা নেই। হিয়ন তারপর আরেকটা খাবার সম্পর্কে বলে, যার ঘ্রাণ পেয়ে হিয়ন বলে, বাহ এটার ঘ্রাণটা অসাধারণ। হিয়ন বলে, কোনো খাবারের মধ্যে আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, ঘ্রাণ নাকি স্বাদ?
তখন ইয়ন বলে, না, আমার কাছে মনে হয় ঘ্রাণ বেশি গুরুত্বপূর্ণ, কারণ স্বাদ অনেক রকমের হয়, যেমন মিষ্টি, তেতো, টক, ঝাল আর লবণাক্ত। আর অন্যদিকে ঘ্রাণ তো অগণিত হয়ে থাকে, যার কোনো নির্দিষ্ট সীমা হয় না। হিয়ন বলে, বাহ, তোমার এই কথার পর আমি ওই বিষয়টা অনুভব করতে পারছি। আসলেই অনেক জ্ঞান আছে তোমার এই বিষয়ে। এবার হিয়ন তার দ্বিতীয় ডিশটা খায়, যা খাওয়ার পর সে সোজা চলে যায় মটরের খেতে। মানে এটা মটর দিয়ে রান্না করা হয়েছিল। মনে করো যে হিয়নের খাবারের প্রতিটা রিয়েকশন আলাদা লেভেলের হয়। আগেটার মতন এবারও হিয়ন খুব প্রশংসা করে এই ডিশের। হিয়ন পরে মেইন ডিশ রেডি করে। হিয়ন বলে, আমি বুঝতে পারছি না একটা মেয়ের কাছে এত বুদ্ধি কিভাবে আসলো। সত্যি সে কোথায় থেকে আসলো? ইয়নকে যখন জিজ্ঞেস করে তখন ইয়ন বলে, আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি আসলেই ভবিষ্যৎ থেকে এসেছি। হিয়ন বলে, ইস, এটা দেখে আসলে খুব খারাপ লাগে। যে আমাকে এত ভালো রান্না করে খাওয়াচ্ছে তার নিজেরই মাথার ঠিক নেই। তুমি যদি আমাকে বলতে সাগরের তল থেকে এসেছো বা আকাশের উপর থেকে এসেছো, তাও আমি মেনে নিতাম। কিন্তু এইসব কি বলো তো? ভবিষ্যতের থেকে কিভাবে কেউ আসতে পারে? সত্যি আমি চাই জলদি তোমার মাথাটা ঠিক হয়ে যাক, তাহলে হয়তো বা আরো ভালো ভালো কাজ করতে পারবে। ইয়ন এবার আর কি বলবে, সে মুখ গুমরা করে বসে থাকে যে সুস্থ একটা মানুষকে এখন পাগল হতে হচ্ছে। তারপর হিয়ন বলে, এবার তুমি আগে খেয়ে দেখাও, তারপর আমি খাবো। তো ইয়ন যখন খাচ্ছিল তখন রাজা হিয়ন তার মায়ের কথা মনে করছিল। তার মাকে এসে বারবার ইয়নের কাজের মধ্যে খুঁজে পাচ্ছিল। আর বেচারা বেশ ইমোশনাল হয়ে পড়ে আর বলে, তো এক টুকরো আমাকে খাইয়ে দিবে? ইয়ন শক্ট হয়ে বলে, কি, আপনি চান আমি আপনাকে খাইয়ে দিই? হিয়ন বলে, কেন, তুমি চাও না? ইয়ন বলে, না, তেমন কোনো ব্যাপার না, আমি দিচ্ছি। এবার ইয়ন নিজ হাতে রাজা হিয়নকে খাইয়ে দেয়। আর হিয়ন আজ এত বছর পর নিজের হারিয়ে ফেলার ছোটবেলায় ফিরে যায়। খাওয়া শেষে ইয়নকে রাজা হিয়ন বলে, তুমি আমার হৃদয়কে কিভাবে জানলে? ইয়ন বলে, মানে? হিয়ন বলে, তুমি আমার মন সম্পর্কে কিভাবে জানলে? কি হলো বলো, কেন তোমার খাবার আমার মন পর্যন্ত পৌঁছে গেল? বলতে চাইছি যে কিভাবে বুঝলে আমি খাবারটা পছন্দ করব। ইয়ন বলে, সত্যি বলতে রাজা ইয়ংহির ব্যাপারে ইতিহাসে পড়েছি, আর আমি জানতে পারি তার এরকম খাবার পছন্দ ছিল, আর আমি তার রেসিপি পড়ে কম্পিটিশন জিতেছিলাম। ভাবিনি কখনো তোমাকে খাওয়াতে পারবো সত্যি সত্যি। হিয়ন বলে, রাজা ইয়ংহি, তুমি সবসময় এইরকম কথা বলো, কে সে আমি জানতে চাই। ইয়ন বলে, তাকে ইতিহাস বলাটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই বলা যাবে না। তাই তখন ইয়ন অভিনয় করে বলে তার কিছু মনে নেই। রাজা হিয়ন বলে, আবার আমি জিজ্ঞেস করছি, কি ভেবে এই রান্নাটা আমার জন্য করেছিলে? ইয়ন তখন বানিয়ে বানিয়ে কিছু কথা বলে বুঝিয়ে ফেলে। তখন সেখানে মগজু আসে আর বাইরে থেকে দেখে রাজা হাসছে ইয়নের সাথে। তারপর রাজা হিয়নকে কাছে ডেকে বলে, তুমি কোনো সাধারণ মেয়ে না, তোমাকে কিছু একটার জন্য নির্বাচন করা হয়েছে। ইয়ন বাইরে এসে ভাবে, তাহলে কি সে আমাকে তার উপপত্নী করতে চাইছে? না না, এটা হতে পারে না, এরকম হলে তো সম্পূর্ণ ইতিহাসই বদলে যাবে। তখন সেখানে জিং এসে বলে, তোমার সাথে রাজার যে কথা হয় সব আমাকে এসে বলবে আজ থেকে। ইয়ন ভাবে আমাকে স্পাই করতে চাইছে বদমাস চামচা। তাই ইয়ন জিংকে বলে, আমি এসব পারবো না, কারণ রাজার রাগ তো আপনি জানেন, জানতে পারলে আমাকে মেরেই দিবি, এমনি সারাক্ষণ থাকে আমাকে মারার জন্য। জিং বলে, আজ প্রথমবারের মতন রাজা তার রানীকে এড়িয়ে তোমার সাথে খাবার খেয়েছেন, তাই রানীর নজর সবসময় তোমার উপরেই থাকবে, আর সে তোমাকে মেরে ফেলতেও পারে। তাই একা তুমি তার সাথে লড়াই করতে পারবে না, আমি তোমাকে আড়ালে থেকে সাহায্য করব সব কিছুতে। ভেবে বলো কি করবে, রাজি আমার কথায়? ইয়ন ভাবে, ঠিকই বলেছে, একা আমি ওই ডাইনি রানীর সাথে পারবো না। ইয়ন পরে জিংকে বলে, আপনি আমার ব্যাগটা খুঁজে দিলে আমি আপনার কথা শুনবো। জিং বলে, ব্যাগটা আবার কি জিনিস? ইয়ন এখন ভাবে কিভাবে বুঝাবে তার ব্যাগটা কি, তাই অনেকভাবে সে চেষ্টা করছিল ব্যাগটা বুঝানোর। জিং বুঝতে পারে আর বলে, ও, ঝুলার কথা বলছো? ইয়ন বলে, হ্যাঁ হ্যাঁ, ঝুলা, আমার মনে হচ্ছিল না তাই নামটা বলতে পারিনি, দয়া করে সেটা খুঁজে এনে দিবেন। জিং বলে, ঠিক আছে, দিয়ে দিব। অন্যদিকে দেখা যায় সেই বইটার মধ্যে আলো জ্বলে আছে। এদিকে মগজু তো রেগে মেগে আগুন হয়ে আছে আর বলছিল, মহারাজা আমার সাথে এরকম কিভাবে করতে পারলো, আমি ওই মেয়েটাকে তো এবার ছাড়বো না। অন্যদিকে রান্নাঘরে বাবুর্চিরা ইয়নের বেঁচে যাওয়া খাবার খেয়ে পাগল হয়ে যায় আর ভাবে এই মেয়েকে এখানে রাখা যাবে না, কি মারাত্মক রান্না করে সে। তাই তারা শুরু করে ইয়নকে ভাগানোর কাজ। কখনো সাপ রাখে তো কখনো পিঁপড়াতে, কখনো পানি দিয়ে সব ভিজিয়ে ফেলে। তাই সারা রাত এখানে ওখানে দৌড়ে ইয়ং আর সং ফিরে আসে নিজেদের জেলে।
আর বসে বসে ইয়ন বলে, এখন তো সবচেয়ে বেশি শান্তির জায়গা জেলেই পাচ্ছি, এটাই আমার কাছে এখন বাড়ি মনে হচ্ছে। সং বলে, মহারাজা এর থেকে যদি আমাদের এখানে সারাদিন বন্দি রাখতো ভালো হতো। ইয়ন বলে, এই সবগুলি ছেলে আমাদের কাজ খুব বিরক্ত করেছে, কি করব, রাজাকে অভিযোগ করব নাকি? সং বলে, যদি তুমি এরকম করো তাহলে রাজা তাদেরকে সোজা মৃত্যুদণ্ড দিয়ে দিবেন। ইয়ন কল্পনা করে হিয়ন হাসতে হাসতে তাদেরকে মারছে। ইয়ং সংকে বলে, ঠিক বলেছ, মৃত্যুদণ্ড একটু বেশিই হয়ে যাবে। আমাদেরকে রাজার কাছে অভিযোগ করা ছাড়া অন্য কিছু করতে হবে। তো পরদিন রাজার কাছে মন্ত্রীরা হাজির হয় ইয়নকে ফাঁসি দেওয়ার জন্য, কারণ তারা ভাবছিল সে দেশদ্রোহী আর তাকে কেন শাস্তি দিবে না। তারা তার শাস্তি চায়। হিয়ন বলে, আমার সিদ্ধান্ত এটা, আর আমি জেনে শুনেই নিয়েছি। তারপর সেখানে ইয়নকে নিয়ে আসা হয় বেঁধে। ওইদিকে দেখা যায় এই সব কিছু করিয়েছে মগজু। সে সবার কাছে মিথ্যা কথা ছড়িয়েছে যে রাজ্যপাল হংকে শাস্তি দেওয়া হয়েছে ইয়নের জন্য, তাহলে ইয়নকে কেন ফাঁসি দেওয়া হবে না। মগজু তো কত খুশি যে তার পথের কাটা আজ শেষ হবে। এদিকে আমরা গল্পের শুরু দৃশ্যটা দেখতে পাই, যেখানে ইয়নকে রাজা দরবারে আনা হয় তার শাস্তি নিশ্চিত করতে। আর সেখানে আজ রাজকীয়ভাবে হিয়ন ঘোষণা করে ইয়ন তার রয়্যাল কুক হবে, অর্থাৎ রাজ বাবুর্চি হবে, যে শুধুমাত্র তার জন্যই রান্না করবে। কিন্তু এক রান্না দ্বিতীয়বার রান্না করতে পারবে না, এবং রান্নার স্বাদ ভালো না হলে তার মৃত্যু নিশ্চিত। অন্যদিকে মগজু সব জানার পর রাজমাতাকে এসে বলে সেই মেয়েটা হচ্ছে অশুভ, আর সে যেদিন আসে সেদিনই রাজাকে আঘাত করা হয়, তাই তাকে কিছু করুন। রাজমাতা বলে, আমি তার খাবার খেয়ে দেখব, যদি ভালো না হয় তাহলে তাকে আমি বের করার একটা উপায় পাবো, আর মন্ত্রীদেরকেও বোঝাতে পারবো যদি ভালো হয়। এদিকে ইয়নকে এখন জেলখানা থেকে বের করে ভালো একটা ঘর দেওয়া হয়। সেখানে আসার পর সং আর ইয়ন এতদিন পর একটু শান্তি পায়। ইয়ন বলে, অবশেষে একটা ঘর তো পেলাম। সং বলে, হ্যাঁ, তোমার জন্য সব পেয়েছি, না হলে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আর এসব সহ্য হচ্ছিল না। ইয়ন বলে, আমারও না, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা কিভাবে এরকম ভয়ঙ্কর দুশ্মনের মতন রাজার পাল্লায় পড়েছি। সং বলে, আরে তোমাকে বলেছি না এরকম কথা বলবে না, তুমি ওয়াদা করেছিলে বলবে না, রাজাকে সবসময় সম্মান করেই মনে করো, দয়া করে। ইয়ন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কি করব, আমার মাথাটাই খারাপ হয়ে যায় তার কথা মনে পড়লে। তো তারপর ইয়নকে তার রয়্যাল কুকের ড্রেস দিয়ে যায় কয়েকজন। পরদিন ইয়ন রান্নাঘরে এসে সেদিন তাকে বিরক্ত করা বাবুর্চিদের শিক্ষা দেয়, আর পরে তারা ইয়নকে নিয়ে আসে রাজমাতার কাছে। ইয়নকে রাজমাতা বলে, তোমাকে একটা রান্নার প্রতিযোগিতাতে অংশ নিতে হবে, আর যদি সেটাতে তুমি হেরে যাও তাহলে তোমার হাত কেটে ফেলতে হবে। ইয়ন বলে, মানে একটা প্রতিযোগিতার জন্য আমার হাত বলি দিতে হবে? এটা কি বলছেন আপনি? এটা তো অন্যায় রাজমাতা। রাজমাতা বলে, যদি তোমার হাত ঠিক রাখতে চাও তাহলে আমাকে তোমার খাবার খাইয়ে খুশি করো, যেভাবে রাজাকে করেছ। ইয়ন মগজুকে দেখে বুঝতে পারে তাকে এই ঝামেলাতে সেই ফেলেছে। এদিকে রাজা হিয়নের কাছে একটা খবর আসে যে সে খুব জলদি তার মায়ের মৃত্যুর রহস্য সম্পর্কে জানতে পারবে। তখন সেখানে জিং এসে রাজাকে ইয়ন আর রাজমাতার সেই প্রতিযোগিতা সম্পর্কে বলে। রাজা বলে, রাজমাতা তো খাবার নিয়ে আগ্রহী নয়, তাহলে হঠাৎ এসব কি হচ্ছে? জিং বলে, তখন সেখানে রানী মগজুও ছিল। হিয়ন বুঝতে পারে এসব মগজুই করাচ্ছে। প্রতিযোগিতার আয়োজন করা হয়, আর সেখানে তখন রাজা এসে হাজির হয়। আর সে ইয়নকে বারবার দেখছিল আর ভাবছিল কিভাবে তাকে এইসব থেকে সেভ করবে, কারণ সে তাকে এত সহজে তো হারাতে চাইছে না। হিয়ন দাদিকে বলে, আমি শুনেছি আপনি প্রতিযোগিতার আয়োজন করেছেন ইয়নের হাত কাটতে। রাজমাতা বলে, মনে হচ্ছে আপনি তার খুব বেশি চিন্তা করেন, তাই এখান পর্যন্ত এসে পড়েছেন। হিয়ন বলে, আমি তাকে নিজে নির্বাচন করেছি, আর সে আমার সেবিকা, তাই আমাকে তো আসতেই হতো দাদিমা। রাজমাতা বলে, তাহলে তাকে প্রতিযোগিতায় জিততে দিন, আপনার যদি এতই বিশ্বাস থাকে তার প্রতি। আর সে জিতলে যারা তার রাজকীয় রাঁধুনি হওয়ার বিরুদ্ধে ছিল তারাও আর কিছু বলতে পারবে না। হিয়ন বলে, যদি ইয়নের সামনে বাকিরা হেরে যায় তাহলে তাদেরও হাত কাটতে হবে। প্রতিযোগিতা যেহেতু, তবে সবার সমান শাস্তি প্রাপ্য হবে। ইয়ন দেখেই তো ভয়ে কাঁপতে শুরু করে আর কান্না করে বলে, বাবা, আমি তোমার কাছে আসতে চাই, এইভাবে আমি মরতে চাই না, কিন্তু আমার আর কোনো উপায় নেই, আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে। হিয়ন মনে মনে বলছিল, ইয়ন, যদি তুমি সত্যি ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে আজ সবাইকে তা দেখিয়ে দাও একটা নতুন রান্না করে, যা একমাত্র তুমিই পারবে আর কেউ না। আমার এতটুকু তো বিশ্বাস আছে তুমি পারবে তাদের মুখ বন্ধ করতে, তাদেরকে একবারে চমকে দাও নিজের রান্নার গুণ দিয়ে। তো ইয়নও আত্মবিশ্বাসের সাথে রান্না করার জন্য তৈরি হয়ে যায়। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাও, আর ভালো থাকো, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।